জয় ভারত, জয় ভারতের সংবিধান, জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জয় নওশাদ সিদ্দিকী স্যার। আজকের যে বিষয়ে আলোচনা করব, আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত যুবক যুবতী বা ভাই বোনেরা বা দাদারা বা আমার বাবা মা যারা আছেন, যারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যান জীবন জীবিকার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অর্থাৎ যারা আমাদের পশ্চিমবঙ্গের যারা যুবক যুবতী রয়েছে বা ভাই বোন দাদা দিদি বা বাবা মায়ের বয়সের সমান বা পিতামাতার বয়সের সমান, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা অন্যান্য রাজ্যে জীবন জীবিকার জন্য যান, তাদের জন্য আজকের ভিডিওটি করছি বা বলছি, তাদের বিষয়ে আজকের আলোচনা হবে। আমরা আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল 1947 সালের 15ই আগস্ট, এবং পশ্চিমবঙ্গের যদি রাজনীতির কথা বলি 1952 সাল থেকে আজকের প্রায় 2024 সাল পর্যন্ত 78 সাল হয়ে গেল। তো আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা, শিল্পের অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা, কর্মসংস্থানের অবস্থা কিন্তু খুব একটা খারাপ ছিল না। আমরা যদি দেখি মুঘল পিরিয়ড বলুন, তারপর যদি ইংরেজ পিরিয়ড বলুন, তারপর ইংরেজ পিরিয়ডের পরবর্তী সময় ওই ধরুন ওই 47 সাল থেকে 70-71 সাল পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে অনেকটা ভালো ছিল। এর ফলে 1971 সাল পর্যন্ত, তারপরে এই বামেরা যখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলো, তারা যে শ্রমিক আন্দোলন এত হিংসাত্মক বা মারাত্মক তীব্রতা আকার পেল শ্রমিক আন্দোলন, যার ফলে পশ্চিমবঙ্গের যে শিল্প বা ব্যবসা বাণিজ্য যে পরিবেশ আস্তে আস্তে নষ্ট হতে লাগলো। কারণ বামেরা সবসময় চেয়েছিল যে শ্রমিকদেরকে এমনভাবে উত্তেজিত করে দিতে হবে যাতে কলকারখানার মালিকদের উপর একটা আক্রমণাত্মক একটা মনোভাব তৈরি করে দিয়েছিল, যার ফলে পশ্চিমবঙ্গের যারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, বড় বড় ফ্যাক্টরি চালাতো, তারা তাদের জীবনের নিরাপত্তা হীনতা বোধ করার ফলেই কিন্তু তারা পশ্চিমবঙ্গে থেকে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য বা বড় বড় কলকারখানা তারা গোটাতে শুরু করলো। তারা যে বন্ধ করে দিল না, তারা পশ্চিমবঙ্গে থেকে পাড়ি দিল আপনার উত্তরপ্রদেশ, পাড়ি দিল আপনার ঝাড়খণ্ড, পাড়ি দিল বিহার, পাড়ি দিল আপনার অন্যান্য রাজ্যে। যেমন বামেদের সময় যদি দেখেন, ফিলিপস ইন্ডিয়া একটা বড় ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানি, বা আপনার ওই আরও বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, এই নামগুলো ভুলে যাচ্ছি, বড় বড় সেই কোম্পানিগুলো বামেদের সময়, অর্থাৎ ওই 80-এর দশকের সময় থেকে বড় বড় কোম্পানি বা এবং প্রতিষ্ঠান তারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে লাগলো। কারণ বামেরা যে শ্রমিক আন্দোলনের নামে যে জঙ্গি আন্দোলন তৈরি করেছিল, জঙ্গি আন্দোলন করার ফলে কিন্তু আমাদের কলকারখানা শিল্পর যে সহায়ক পরিবেশ সেটা নষ্ট হয়ে গেছিল। অর্থাৎ বামেদের সময় থেকে আমাদের শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে। তার প্রভাব, তার এনভায়রনমেন্ট, যেটা স্বাধীনতার আগে এবং ব্রিটিশ পিরিয়ডে বলুন, মুঘল পিরিয়ডে বলুন, বা স্বাধীনতার আরও পরবর্তী 20 বছর কিন্তু বাংলার কর্মসংস্থান, শিল্প, ব্যবসা বাণিজ্য, এবং আপনারা জানেন, যেটা একটা উদাহরণ দিলে বুঝতে পারেন, অমিতাভ বচ্চন মহারাষ্ট্র ছেড়ে কাজের সন্ধানে কিন্তু কলকাতাতে এসেছিল। অর্থাৎ কলকাতাতে একটা কর্মসংস্থান, পাট শিল্পকে কেন্দ্র করে বলুন, চা শিল্পকে কেন্দ্র করে বলুন, আপনার ওই মেটিয়াপুরের গার্মেন্ট শিল্পকে কেন্দ্র করে বলুন, আপনার হুগলির এবং আপনার উত্তর 24 পরগনার যে সমস্ত কারখানা, এবং আমাদের পশ্চিমবঙ্গে কী নেই বলুন, লোহা পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, বিভিন্ন ধরনের আকরিক খনিজ পদার্থ পাওয়া যায়। তাহলে পশ্চিমবঙ্গের এই যে শিল্প, ব্যবসা বাণিজ্যর পরিবেশটা কিন্তু বামেদের সময় থেকে নষ্ট হতে শুরু করলো। কেননা বামেরা শ্রমিকদেরকে আক্রমণাত্মক করে দিল। তারা মালিকদের ওপর চড়া হতো, মাঝে মধ্যে প্রায় বলা যেতে পারে মালিক পক্ষ বা যারা ম্যানেজমেন্ট, তারা নিরাপত্তার বোধ অভাব করার ফলে আস্তে আস্তে কিন্তু তারা পাত্তারি গোটাতে শুরু করে। এখন সেই প্রবাহ কিন্তু দিনের পর দিন আরও বাড়ছে। আপনারা দেখবেন রিসেন্ট মমতা ব্যানার্জির সময় 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত, 2011 থেকে 2024 সালে, এই গত 13 বছরে প্রায় পশ্চিমবঙ্গে থেকে বড় বড় 12টি কারখানা চলে গেছে। এবং শুধু তাই নয়, দেখবেন যে ফলতা
আমাদের যে ইকোনমিক সেজ মানে ইকোনমিক সেজ মানে স্পেশাল ইকোনমিক জোন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, এটা একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক জোন ছিল। এখানে উৎপাদন করা হতো এবং বিদেশে এগুলো এক্সপোর্ট করা হতো, এক্সপোর্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, যার ফলে এখানে অনেক ব্যবসা বাণিজ্য করার জন্য, কলকারখানা স্থাপন করার জন্য অনেক কিছু সুযোগ সুবিধা কেন্দ্র সরকারকে দেওয়া হয়েছিল। 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতা আসে, ঠিক তার আগে এই ফলতা অঞ্চলে প্রায় 5 লক্ষ শ্রমিক কাজ করত এবং স্থানীয় লোকজন এরা বেশিরভাগই ছিল এরা শিডিউল কাস্ট, আদিবাসী এবং মুসলিম সম্প্রদায়, অর্থাৎ মূল নিবাসী সম্প্রদায়ের মানুষজন কিন্তু এই কলকারখানাতে কাজ করত। আজকের দিনে আমরা দেখলাম ফলতা অঞ্চলে সমস্ত কলকারখানা প্রায় 99% কলকারখানা বন্ধ হয়ে গেছে এই গত 13 বছরে। সেখানে মাত্র 3300 লোকজন কাজ করছে, যেখানে 2011 সালে 5 লক্ষ লোক কাজ করতো, শ্রমিক কাজ করতো, স্থানীয় লোকজন কাজ করতো। এখন মাত্র 3300 কাজ করে এবং এই 3300-র মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু বাইরের রাজ্য থেকে এসে কাজ করছে। বাইরের রাজ্য থেকে এসে কাজ করছে, তার জন্য আমাদের কোনো বাধা নেই বা বাধা দেওয়ার কোনো ব্যাপার নাই। ব্যাপারটা হলো যে আগে 2011 সালে 5 লক্ষ লোক কাজ করতো সেখানে আজকে 2024 সাল, এই মাত্র 13 বছরে সেখানে শ্রমিক সংখ্যা কারখানা কমে গিয়ে কিন্তু সংখ্যা দাঁড়িয়ে যায় 3300 জন। এবং এই 3300 জনের মধ্যে স্থানীয় লোকজনের সংখ্যা খুবই কম, বেশিরভাগই কিন্তু বাইরের রাজ্যের শ্রমিক। এনিহাও, আমার যেটা কথা হলো যে পশ্চিমবঙ্গের শিল্পর কলকারখানার পরিবেশ কিন্তু বামেদের সময় থেকে নষ্ট হতে শুরু করেছে। হ্যাঁ, সেটা তৃণমূলের আমলে প্রায় ধ্বংসে পরিণত হয়েছে, যার ফলে আজকের পশ্চিমবঙ্গে থেকে প্রায় 50 লক্ষ, আজকের দিনের হিসাব 2024 সালের ইকোনমিক্যাল ডেটা বলছে প্রায় 50 লক্ষ যুবক যুবতী, যাদের মধ্যে বেশিরভাগই আদিবাসী, শিডিউল কাস্ট এবং মুসলিম সম্প্রদায়ের যুবক যুবতীরা, তাদের মধ্যে প্রায় ধরুন 99% এই 50 লক্ষের মধ্যে যদি এইভাবে দেখা যায়, অর্থাৎ এখানকার পশ্চিমবঙ্গের মূল নিবাসী বলতে এখানকার হচ্ছে আদিবাসী, শিডিউল কাস্ট এবং মুসলিম সম্প্রদায়, এই 3টি সেকশনের মানুষকে পশ্চিমবঙ্গের মূল নিবাসী, অর্থাৎ এরা স্থায়ী বাসিন্দা। আজকের এরা প্রায় 50 লক্ষ মতো পশ্চিমবঙ্গ থেকে আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন রাজ্য রয়েছে সেই রাজ্যগুলিতে তাদের কর্মসংস্থানের জন্য বা এক কথায় বলা যাতে পেটের খিদা মেটাবার জন্য কিন্তু অন্য রাজ্যে তারা পাড়ি দেয়। এবং এই পাড়ি দেওয়ার সময় তাদের মধ্যে একটা যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু আপনি যদি দেখেন প্রায় কেঁদে ফেলবেন। একটা ভিড় ট্রেনে যাতায়াত করা হয়, নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যাতায়াত করা হয়, যেখানে কাজ করছে সেখানে কিন্তু এনভায়রনমেন্ট শিল্পের মানে সহায়ক পরিবেশ, বাইরের রাজ্যে চলে যাচ্ছে, নিরাপত্তা বোধ অনেক কিছু ম্যাটার করে। জীবনের যেন রিস্কের পরিমাণটা বা জীবনের নিরাপত্তা বোধটা যেন আরও কমে যায়। এক রাজ্য থেকে যখন অন্য রাজ্যে মানুষ বা শ্রমিক কাজ করতে যায়, তার জীবনের মূল্যবোধটা অনেকটা যেন কমে যায় এবং নিরাপত্তা বোধ সবসময় তাদের একটা ক্রমশ তাড়িয়ে বেড়ায়। শুধু তাই নয়, এই যে গ্রামের যুবকটা বা যুবতীটা বা ঘরের যে ছেলেটি বাইরের রাজ্যে চলে গেল, এর ফলে কি হলো? এর ফলে আমাদের পশ্চিমবঙ্গে তার যে ফ্যামিলিটা কিন্তু অসহায় বোধ করছে, নিরাপত্তা বোধ করছে। তার যদি বৃদ্ধ বাবা মা থাকে, বা তার বাড়ি যদি কোনো বোন বা দিদি থাকে, বা তার স্ত্রী থাকে, বা তার ছোট ছোট ছেলে মেয়ে কিন্তু নিরাপত্তা বোধে ভুগবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আজকের প্রায় এই বামেদের শিল্প কালচার খুবই নিকৃষ্ট মানের ছিল এবং শিল্প বিরোধী। মমতা ব্যানার্জি তো আরও বড় শিল্প বিরোধী, প্রায় শিল্প কালচারটা প্রায় ধ্বংস করে দিই। ইন্ডাস্ট্রি কালচার, যেমন টাটা যাকে বলা হয় বিজনেসম্যান টাটা নিজেকে বলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাঁ, সত্যি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি একজন ভারত গড়ার কারিগর। সেই ভারত গড়ার কারিগর টাটাকে কিন্তু সিঙ্গুর ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল মমতা ব্যানার্জির এই ধ্বংসাত্মক বা ঋণাত্মক আন্দোলন। এই আন্দোলনের কোনো মানে হয় না। যে আন্দোলনের ফলে রাজ্যের ক্ষতি হলো, আর্থিক দিক থেকে প্রায় ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের রাজ্য, প্রায় অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়ার সামিল। এবং শিল্প কলকারখানা দিনের পর যেটুকুই ছিল বাম আমলে তো চলে যেতে শুরু করল, আর যেটুকু ছিল পুরো মমতার আমলে প্রায় ধ্বংসপ্রাপ্ত। এর ফলে পশ্চিমবঙ্গে থেকে 50 লক্ষ যুবক যুবতী বাইরের রাজ্যে কাজ করছে এবং তাদের মধ্যে বেশিরভাগই দেখা গেছে 99% তার নয় এসসি সম্প্রদায়ের মানুষ বা আপনার মুসলিম সম্প্রদায়ের মানুষ বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাহলে 50 লক্ষ যুবক কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে। এবং এর ফলে কি হলো, 50 লক্ষ পরিবার, যদি একটি ফ্যামিলি থেকে যদি মিনিমাম একজন কাজ করতে যায়, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় 50 লক্ষ পরিবার কিন্তু নিরাপত্তা বোধে ভুগছে। বেশিরভাগ গ্রামাঞ্চলে
তার বউ বা তার বাচ্চা বা তার বৃদ্ধ পিতামাতা বা তার বাড়ির নিজের স্ত্রী বা ছোট বোন বা বড় দিদি তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবে। ওই যুবকটি অন্য রাজ্যে পেটের সন্ধানে বা পেটের ভুগ মেটাবার জন্য গেল, সে তো নিরাপত্তাহীনতায় ভুগছে এবং পাশাপাশি তার ফ্যামিলি কিন্তু নিরাপত্তাবোধহীনতায় ভুগছে। এই 50 লক্ষ যুবক কিন্তু ভোটের সময় আসে, তারা ভোটটি দিয়ে আবার চলে যায়। এই ভোটটি দেওয়ার মধ্যে তাদের আগে উৎসাহ ছিল, এখন দিনের পর দিন কিন্তু উৎসাহ কমে যাচ্ছে আমরা দেখছি। এই 50 লক্ষ যুবকের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা বামেদের সরকার কোনোদিন কোনো চিন্তা ভাবনা করেনি। এবার কেন করেনি তার কারণ আপনারা শোনেন। যেটা না করার একটাই কারণ, পশ্চিমবঙ্গে যদি দেখে 1952 সাল থেকে প্রায় 2024 সালে 78 বছরে তিনটি দলের সরকার ক্ষমতায় ছিল। এক হচ্ছে কংগ্রেসদের সরকার 1952 থেকে 1977 সাল, 77 সাল থেকে 2011 সাল বামেদের সরকার বা সিপিএমদের সরকার বা সিপিএমদের সহযোগী। এই 2011 সাল থেকে 2024 সাল এটা হচ্ছে তৃণমূলের সরকার বা মমতা ব্যানার্জির সরকার। তাহলে আমরা দেখা যাচ্ছে এই যে তিনটি পিরিয়ড চলে গেল, কংগ্রেস চলে গেল, বাম চলে গেল এবং তৃণমূল চলে গেল, তাহলে এর ফলে কি হলো, তিনটি দল, এই তিনটি দল কারা চালিয়েছে এবার দেখতে হবে। এই তিনটি দল কি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জনপ্রতিনিধি ছিল এই দলটিতে? কখনোই ছিল না। এই দলটি পরিচালনা করেছিল কংগ্রেস দল পশ্চিমবঙ্গে বা সিপিএম দল বা বর্তমানে তৃণমূল। এই দলটির কিন্তু সামগ্রিক এই যে প্রায় 11 কোটি মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে, 11 কোটি জনসংখ্যার প্রতিনিধিরা কিন্তু এই সরকারে, এই সিপিএমের সরকারে বলুন, তৃণমূলের সরকারে বা কংগ্রেসের সরকারে ছিল না। তাহলে ছিল কারা? ছিল যদি বামেদের সরকার, যদি কংগ্রেসদের সরকারের কথা বলছি 1952 সাল থেকে 77 সাল পর্যন্ত, তখন ব্রাহ্মণদের সংখ্যা ছিল 3%। এই 3% ব্রাহ্মণদের হাতে প্রায় 52% ক্ষমতা ছিল। 3% মানুষের তারা শহরে বসবাস করত এবং 52% তাদের মন্ত্রিত্ব নিয়েছিল। যে আজকের পশ্চিমবঙ্গে যদি দেখা যায় প্রায় 52 থেকে 54টা যদি মন্ত্রী বা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে প্রায় যদি 54% মন্ত্রিত্ব নিয়েছিল এই উচ্চ শ্রেণীর ব্রাহ্মণরা, যাদের টাইটেল এক কথায় চ্যাটার্জি, ব্যানার্জি, বসু। এদের কিন্তু পার্সেন্টেজ হচ্ছে পশ্চিমবঙ্গে মাত্র 3%। এরা কিন্তু বড় বড় মন্ত্রিত্ব, অর্থ দপ্তর, শিল্প দপ্তর, যেমন নিরুপম সেন, জ্যোতি বসু, এরা বড় বড় দপ্তর, স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, শিল্প সবই এদের হাতে ছিল। এরা কিন্তু ধ্বংস করে দিয়েছে, কারণ এদের কিন্তু ইন্ডাস্ট্রি কালচার বা শিল্পের কালচার এদের কিন্তু নেই। না থাকার ফলে এরা অনভিজ্ঞ এবং যেটুকু ছিল সেটুকুই কিন্তু ধ্বংস করে দিয়েছে। আর এবার সেটা দেখুন, এবার বামেদের রাজত্বে যেটা 80% মন্ত্রিত্ব, 80% মন্ত্রিত্ব অর্থাৎ 52টা মন্ত্রীর মধ্যে প্রায় 42টা মন্ত্রিত্ব ছিল এই ব্রাহ্মণদের হাতে, যাদের পার্সেন্টেজ ছিল 3%। এই 3% মানুষের হাতে 52টা মন্ত্রীর মধ্যে 42টা মন্ত্রী ছিল এবং বড় বড় উল্লেখযোগ্য মন্ত্রীগুলো ছিল। তাহলে এই যদি আমি বলি এইভাবে, অন্যভাবে একটু জাস্ট আলোচনা করছি বা অন্যভাবে আপনারা ভাবা শিখুন আমার সাথে সাথে, যে এই যে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি কালচার বা শিল্প কালচার ধ্বংস করে দিল কিন্তু এই আমরা যদি বলি বামেরা, ঠিক বামেরা, কিন্তু বামেরা চালিয়েছিল কারা? তার যদি আমি পড়তাল করি, তার যদি গবেষণা করি, তার যদি রিসার্চ করি, তাহলে কারা শিল্পমন্ত্রী ছিল, কারা দল চালিয়েছিল, কাদের হাতে বেশি ক্ষমতা ছিল? তাহলে ব্রাহ্মণদের হাতে বেশি ক্ষমতা ছিল। তারা কিন্তু আস্তে আস্তে শিল্প, কলকারখানা, কালচার সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে, যেমন কংগ্রেসদের আমলে ছিল। এইবার দেখুন সিপিএমের সময় আরও ব্রাহ্মণত্ব আরও বেশি বেড়ে যায়, অর্থাৎ ব্রাহ্মণত্ব বেড়ে যাচ্ছে মানে কি, তারা সংখ্যায় যা তার চেয়ে অধিক পরিমাণে রাজনৈতিক ক্ষমতা তারা দখল করেছিল। যেমন পশ্চিমবঙ্গে 52টা মন্ত্রীর মধ্যে সিপিএমের আমলে জ্যোতি বসুর সময় প্রায় 81% মন্ত্রিত্ব ছিল এই 3% ব্রাহ্মণদের হাতে, যার ফলে তারা শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সেইভাবে করেনি। তাদের যেটুকু প্রয়োজন ছিল তাদের শহরের মধ্যে তাদের চাহিদা মিটে যাচ্ছে এবং বেশিরভাগই মানুষ যারা এখানে পশ্চিমবঙ্গের 95% মানুষ যদি বলেন আদিবাসী, শিডিউল কাস্ট এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের লিডার্স ছিল না বা তাদের মধ্যে শিক্ষার হার সেইভাবে এরা চেষ্টা করেনি বাড়াবার জন্য, কারণ দেশ এদের হাতেই ছিল, সরকার এদের হাতে ছিল, রাজ্য এদের হাতে ছিল, দায় এদের। এর ফলে কেউ যদি বলে কংগ্রেস রাজত্ব কারা করেছে, এইবার যদি দেখি কংগ্রেস তো একটা পার্টি তো কিছু নয়, তো মানুষগুলো কারা ছিল, তাদের আইডেন্টিটি কি, তাদের পরিচয় কি, এগুলো অবশ্যই জানা দরকার। নাহলে বর্তমানের পলিটিক্স, বর্তমানের রাজনীতি কিন্তু আপনারা বুঝতে পারবেন না।
আপনাদের ছেলেপুলেরাই আবার ওরকম লটি মানে কাঁথা কম্বল নিয়ে আবার বাইরের রাজ্যে বিহারে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে গিয়ে আপনাদের কাজ করতে হবে। তাহলে এই যে 3% ব্রাহ্মণ কংগ্রেসের আমলে, ঠিক তারা আবার এই সিপিএমের আমলে, আবার তৃণমূলের আমলে দেখুন, হ্যাঁ, শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবই ব্রাহ্মণদের হাতে। পার্থ চ্যাটার্জি দেখুন, মানিক ভট্টাচার্য শিক্ষামন্ত্রী, মমতা ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য, উল্লেখযোগ্য মন্ত্রিত্বগুলো কিন্তু এদের হাতে রয়েছে। এরা শিল্প ব্যবসা বাণিজ্যের সম্পর্কে কিছুই বোঝে না। মমতা ব্যানার্জি তো একজন শিল্প বিরোধী মনোভাব, শিল্প বিরোধী একটা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যতদিন থাকবে বাইরে থেকে কোনো শিল্প এখানে আসবে না। কারণ তারা টাটাকে যখন ফিরিয়ে দিয়েছে, টাটাকে যখন তাদের তৃণমূলের কিছু লোকজন তারা শিল্প বিরোধী মনোভাব দেখানোর ফলে টাটা যখন দেশ রাজ্য ছেড়ে চলে গেল, আর তখন থেকে বেশি করে শিল্প প্রায় ধ্বংস হয়ে গেল। বাইরে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো দূরের কথা, আমাদের দেশীয় শিল্পপতিরা পশ্চিমবঙ্গে মনে হয় 1 টাকা বিনিয়োগ করবে বলে তার কোনো গ্যারান্টি দেখা যাচ্ছে না। অথচ মাঝে মধ্যে সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি হিসেবে প্রজেক্ট করে তিনি আবার ফের ওই সই করার জন্য স্পেনে যেতে হয়, স্পেনে আবার ফের চুক্তি হয়, স্পেনে না গেলে মমতা সৌরভ গাঙ্গুলি শিল্পে বিনিয়োগ করবে না। কিছু নয়, সৌরভ গাঙ্গুলি একজন ব্রাহ্মণ, তাকে বিনা পয়সায় জমি দেবে, জমি দেওয়ার রীতি আছে, সেই সিস্টেমটা বজায় রাখার জন্য শিল্পপতি বানিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা আইওয়াস করছে। আইওয়াস হচ্ছে সাধারণ মানুষের, যাতে মুসলিমরা, আদিবাসীরা, শিডিউল কাস্টরা যাতে আন্দোলন না করে যে মমতা ব্যানার্জি একজন ব্রাহ্মণ, সৌরভ গাঙ্গুলি একজন ব্রাহ্মণ, তাকে কেন বিনা পয়সা বা ফ্রি অফ কস্টে জমি দেওয়া হবে বা ন্যূনতম দামে জমি দেওয়া হবে। তো সেটা ওই শিল্পপতি বানিয়ে দেওয়া হলো এবং জমি দেওয়া হলো, এটা অন্য কিছু নয়। সেজন্য বলছি, পশ্চিমবঙ্গে যে শিল্প, ব্যবসা, বাণিজ্য, কলকারখানা ধ্বংস করেছে কারা? বামেদের সময় কারা রাজত্ব চালিয়েছে? ব্রাহ্মণরা। 3% ব্রাহ্মণ, তারা বেশি ক্ষমতার অধিকার নিয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার, দেখুন মমতা ব্যানার্জি একজন মহিলা, 7টা ডিপার্টমেন্ট ওনার হাতে, 7টা দপ্তর। কি কি দপ্তর? তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি সংখ্যালঘু মন্ত্রী, তিনি প্ল্যানিং মন্ত্রী, তিনি হচ্ছে পার্সোনাল মন্ত্রী, তিনি হচ্ছে জমি দপ্তরের মন্ত্রী, হ্যাঁ, ল্যান্ড মানে ভূমি এবং ভূমি সংস্কার মন্ত্রী। এবার আসি চন্দ্রিমা ভট্টাচার্য, আরেকজন ব্রাহ্মণ মহিলা, তার হাতে কটা মন্ত্রী? 5টা, তার হাতে 5টা মন্ত্রিত্ব। তাহলে ওই আপনার ওই বলুন না, সব অর্থমন্ত্রী একজন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি অর্থ বিষয়ে কি বোঝেন বলুন তো? মমতা ব্যানার্জি কি বসে সংখ্যালঘু বিষয়ে, স্বাস্থ্য বিষয়ে কি বোঝেন উনি? হ্যাঁ, তাহলে একাধিক মন্ত্রিত্ব নেওয়ার ফলে কি হলো, কেজরে যাচ্ছে ব্যাপারটা, ম্যানেজ করতে পারছে না মহিলা হিসাবে। একটা পুরুষ একটা ডিপার্টমেন্ট চালাতে গেলে হিমশিম খেয়ে যায়। এই মমতা ব্যানার্জি একজন মহিলা, 70 বছর হয়ে গেছে, বুড়ি বলা যেতে পারে, বুড়ি কথাটা আমরা চলিত ভাষায় অন্যভাবে নেবে না, বুড়ো হয়ে গেছে বা বুড়ি হয়ে গেছে, বুড়ো বলে বুড়ি। তা মমতা ব্যানার্জি একজন 70 বছরের বুড়ি, সে যদি 7টা দপ্তর নিয়ে রয়েছে, তাহলে সে তো লেজে গোবরে হয়ে যাবে। তার হচ্ছে পুলিশ মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী রয়েছে, আপনার ভূমি সংস্কার মন্ত্রী রয়েছে, বড় বড় বাঘা বাঘা মন্ত্রিত্ব। তাহলে পশ্চিমবঙ্গে তো মিসম্যানেজমেন্ট হচ্ছে। আবার শিল্প কি করে হবে? চন্দ্রিমা ভট্টাচার্য মহিলা, তার হাতে বড় বড় মন্ত্রিত্ব রয়েছে। আবার এই পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, তিনি তো দুর্নীতিতে জেল খাটছে। মানিক ভট্টাচার্য ও শিক্ষামন্ত্রী, ও একজন ব্রাহ্মণ, এ তো জেল খাটছে। খাদ্যের মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয়, সেও একজন ব্রাহ্মণ, সেও জেল খাটছে। তাহলে পশ্চিমবঙ্গের আমরা দেখছি 1947 সালের পরে, স্বাধীনতার পর 52 সালে যখন প্রথম ইলেকশন হলো, 52 সাল থেকে 71 সাল ব্রাহ্মণরাই চালিয়েছে। 77 সাল কংগ্রেস হয়তো দল, কিন্তু দলটা পরিচালনা করেছিল ব্রাহ্মণরা। সিপিএমরা যখন আসলো, তারা সেই ব্রাহ্মণদের আরও ব্রাহ্মণত্ব বেড়ে গেল, ব্রাহ্মণের সংখ্যা মন্ত্রিত্বে বেড়ে গেল 81%। ইভেন্ট একটা বিষয় আছে, এখানে 81% ব্রাহ্মণ ছিল জ্যোতি বসু মন্ত্রিসভায়, হ্যাঁ, আর একটা এসসি বা এসটি সম্প্রদায়ের কোনো মন্ত্রী ছিল না। হ্যাঁ, অনেক চাপে পড়ে দলের কাছে যারা এসসি সম্প্রদায়ের মানুষ, এসটি সম্প্রদায়ের মানুষ, তারা স্থানীয় স্তরে নেতা, তারা আন্দোলন করার ফলে একজনকে মন্ত্রী দেওয়া হলো। তার নাম কি? মিস্টার কি বিশ্বাস। একজন ভট্টাচার্য লিখছে জ্যোতি বসুকে, সেই চিঠি আমাদের কাছে আছে, আমরা পেয়েছি। সেই চিঠিতে লিখছে যে চণ্ডালকে বিশ্বাস যোগ্যতা প্রমাণ করেছে শিক্ষামন্ত্রী বিষয়ে, কিন্তু চণ্ডালের কাছে আমরা শিক্ষা নেব, এরকম অনেক কিছু চিঠিপত্র তখনকার ব্রাহ্মণরা জ্যোতি বসুকে লিখত। অর্থাৎ তাহলে এই যে আমরা এখানকার স্থানীয় ভূমিপুত্র, আমরা আদিবাসী, আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষ, আমাদের পার্সেন্টেজ এখানে প্রায় 85%। আজকের আমরা দেখুন রাজনৈতিকভাবে
সামাজিকভাবে রাজনৈতিকভাবে তো পরাধীন, সামাজিকভাবে কোনো মর্যাদা নেই, অর্থনৈতিকভাবে একেবারে ভিখারিতে পরিণত হয়েছে। কারণ এই 5% মানুষ পশ্চিমবঙ্গের আষ্টে পৃষ্ঠে আমাদের রাজনৈতিক স্বাধীনতা বলুন, আর্থিক ক্ষমতা বলুন, সামাজিক বিশৃঙ্খলা, এরা কিন্তু অনেক অংশে দায়ী। এর ফলে আজকে শিল্প কলকারখানা এরা করবে না, এদের ছেলেমেয়েরা আইএস আইপিএস হবে, ডাব্লিউবিসিএস হবে। 5% মানুষের ছেলেপুলে কটা? পশ্চিমবঙ্গে তার চেয়ে ভালো ভালো চাকরি আছে, 9 মাস্টার মিনিমাম তো স্কুল মাস্টার তো হবেই, আইএস আইপিএস হবে, কোর্ট ফাঁকা আছে, সেখানে জাজ হয়ে যাবে। তাহলে তাদের কিন্তু প্রয়োজন নেই শিল্প কলকারখানা, বরঞ্চ তারা যদি শিল্প কলকারখানা করে তাদের কিন্তু বিপদ। কারণ একটা বড় শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠলে সেখানে প্রচুর শ্রমিক আসবে। শ্রমিক সাধারণত হবে মুসলিম সম্প্রদায়ের যুবকরা বা আদিবাসী বা শিডিউল ট্রাইব যুবকরা। তারা যখন ওই কলকারখানায় কাজ করবে, একসঙ্গে ওঠা বসা করবে, তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে, ভালোবাসা গড়ে উঠবে, পারিবারিক মেলবন্ধন গড়ে উঠবে, তার ফলে তাদের রাজনৈতিক চেতনা জন্মাতে পারে। সেই জন্য এরা কিন্তু কংগ্রেসরা যেমন রাজনৈতিক ভাবে ওরা সিদ্ধান্ত ছিল শিল্প কলকারখানা যেটুকুই আছে সেটুকু আস্তে আস্তে বন্ধ করে দেওয়া, সিপিএমরা প্রায় শেষ করে দিয়েছিল আর তৃণমূল প্রায় ধ্বংস করে দিয়েছিল। কারণ পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানা যদি হয় তাহলে সেখানে শ্রমিক হিসাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষরা একসাথে তারা কাজ করবে, তাদের মধ্যে ভালোবাসা, পারিবারিক সম্পর্ক গড়ে উঠবে, মেলবন্ধন হবে, পরস্পরের কালচারের সাথে অ্যাসিমিলেশন হবে, অর্থাৎ একাত্মবোধ হবে, ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে, ভ্রাতৃত্ববোধ জেগে ওঠার ফলে রাজনৈতিক চেতনা আসবে। এই কারণে কৌশলে মমতা ব্যানার্জির সরকার বলুন, সিপিএমের সরকার বলুন, পশ্চিমবঙ্গে কলকারখানা কিন্তু পুরাই বন্ধ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তাহলে আজকের এই কলকারখানাগুলো কারা করবে? মমতা ব্যানার্জি জীবনে করবে না, পাড়া তো দূরের করা, স্বপ্নেও ভাববে না নতুন করে কলকারখানা। সিপিএমরা তো করেনি, যেটুকু ছিল পুরো ধ্বংস করে শেষ করে দিয়েছে মমতা। তাহলে এবার কলকারখানা করবে কারা? কলকারখানা তারাই করবে যাদের ছেলেমেয়েরা কলকারখানায় কাজ করতে চাইছে, অর্থাৎ যারা বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে তারা যদি আমাদের পশ্চিমবঙ্গে থেকে ওই বেতনে যদি আমাদের ঘরের ছেলেরা ঘরে থেকে কাজ করতে পারে, তার পরিবারকে দেখতে পারে, তার বৃদ্ধ বাবা মাকে দেখতে পারে, তার ছোট ভাই বোনকে সাহায্য করতে পারে, তার স্ত্রীকে তার কাছে থাকতে পারে, অর্থাৎ একটা পারিবারিক বন্ধনের মধ্যে দিয়ে শিল্পের কলকারখানা সে অংশগ্রহণ করে যদি করে, তাহলে দেখবে শিল্পের প্রোডাকশনটা বাড়বে। তাহলে দায়িত্ব নিতে কাদের হবে? আগামী 2026 ইলেকশনে আপনাদের যারা আদিবাসী আছেন, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, মুসলিমরা কিন্তু পশ্চিমবঙ্গে বাই দা বাই সংখ্যালঘু নয়, এটা মাথায় রাখবেন। মুসলিমরা আপনাদের নিজেদেরকে, যারা মুসলিম যুবক যুবতী দেখছেন, কখনো সংখ্যালঘু বলবেন না। আপনাদের থেকে সংখ্যায় অনেক কম হচ্ছে ব্রাহ্মণরা, তারা 5%, তারা পুরো ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা চালাচ্ছেন। আপনারা পশ্চিমবঙ্গে আছেন আনঅফিসিয়ালি প্রায় 42 থেকে 45%। আপনারা কিন্তু সংখ্যালঘু নয়, আপনাদেরকে সংখ্যালঘু বলে বলে ছোট করে দেওয়া হয়েছে। সংখ্যালঘু মানে সংখ্যায় ছোট। মুসলিমরা পশ্চিমবঙ্গে কিন্তু সংখ্যালঘু নয় বা সংখ্যায় ছোট নয়, তাদের এইটা বলে বলে তাদের ছোট দাবিয়ে রাখা হয়। এটা কখনো নিজেদেরকে সংখ্যালঘু বলে পরিচয় দেবেন না। গর্বের সাথে বলবেন আমি একজন মুসলিম, আমি একজন ভারতীয় মুসলিম, আমি একজন বাঙালি মুসলিম, গর্বের সাথে বলবেন। আদিবাসী ভাই যারা আছেন তারাও বলবেন আমি গর্বের সাথে, আপনাদের যেটা আছে সেটাও বলবেন বাঙালি, গর্বের সাথে ভারতীয়। নিজের ধর্ম পরিচয় দেবেন, ধর্ম পরিচয় দেওয়া ভালো, এটা গর্বের বিষয় ধর্ম পরিচয়। কেউ যদি ভাই ব্রাহ্মণ হয়ে থাকেন সেও বলবেন গর্বের সাথে বলছি আমি একজন ভারতীয় ব্রাহ্মণ, কোনো অসুবিধা নেই। ধর্ম মানুষকে কোনোদিন কোনো ধর্ম কাউকে ছোট করে না। ধর্ম যে কোনো ধর্ম, ভারতীয় যেগুলো ধর্ম প্রতিষ্ঠা পেয়েছে সেই সমস্ত ধর্মগুলো কিন্তু তাদের বিজ্ঞান ভিত্তি রয়েছে বলে সেই ধর্মগুলো কিন্তু মানব সভ্যতা এখনো টিকে আছে বা ভালো। এগুলোর মধ্যে অনেক সাইন্টিফিক রিজন রয়েছে। সুতরাং ধর্মীয় পরিচয় দিতে কেউ দ্বিধাবোধ করবে না। ধর্মীয় পরিচয় দেয়, হ্যাঁ আমি একজন ভারতীয় মুসলিম, আমি একজন বাঙালি মুসলিম, আমি একজন বাঙালি ব্রাহ্মণ, আমি একজন বাঙালি আম্বেদকর পন্থী বলা যেতে পারে, অসুবিধে নেই। তো যেটা হলো, তাহলে এই পশ্চিমবঙ্গে এত বড় রাজ্য, যেখানে গুজরাটে মাত্র 26টি এমপি, আর আমাদের পশ্চিমবঙ্গে 42টি এমপি। তাহলে চিন্তা করুন, 26টি এমপি যেখানে গুজরাটে, সেখানে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী মোদিজি তারা দেশ চালাচ্ছে, প্রধানমন্ত্রী তাদের রাজ্যটা শিল্প কলকারখানা থেকে আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেকটা পিছিয়ে ছিল, কিছুটা এগিয়েছে, বেশি এগোয়নি, কিছুটা এগিয়েছে। তাহলে আমাদের
গুজরাটে 26টা এমপি, পশ্চিমবঙ্গে 42টা এমপি। এবং আমাদের পশ্চিমবঙ্গের যারা শ্রমিক ভাইজান শ্রমিক রয়েছেন তারা বেশি দক্ষ, তারা অন্য অন্য রাজ্যে গিয়ে দক্ষতার সাথে সেই সমস্ত রাজ্যগুলো তৈরি করছে, গড়ে দিচ্ছে, আর্থিক বুনিয়াদ তৈরি করে দিচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে কেন? না, পশ্চিমবঙ্গে অবশ্যই আমাদের যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। এই সিস্টেমে যদি আপনারা না আসেন তাহলে আপনারা যেমন দাস হয়ে আছেন রাজনৈতিকভাবে, লাঠিয়াল হয়ে রয়েছেন, আগামী দিনে আপনাদের সন্তান কিন্তু আরও লাঠিয়াল হয়ে থাকবে, রাজনৈতিকভাবে স্বাধীনতা পাবে না। ভারতের সংবিধানে কি বলা হয়েছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into sovereign socialist secular republic and ensure its social, economical and political. আমাদের ভারতের সংবিধানে বলছে প্রতিটি মানুষের আর্থিক ক্ষমতা, সামাজিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতা দিতে হবে প্রতিটি মানুষের হাতে। আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য কি হয়েছে? রিজার্ভ ব্যাংক তৈরি করা হয়েছে, সেখানে অর্থ আছে, সেই অর্থ মানুষের হাতে তুলে দিতে হবে। সামাজিক ক্ষমতা কি? শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, হসপিটাল, সমস্ত কিছু, রাস্তাঘাট, এগুলো সামাজিক প্রতিষ্ঠানের অঙ্গ। এইগুলোর সাহায্যে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, এগুলো করতে হবে। আর কি তবে রাজনৈতিক সুবিধা, ভারতবর্ষের মধ্যে 3টি রাজনৈতিক প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে কেন্দ্র সরকার বা পার্লামেন্ট, কেন্দ্র সরকার চালায় যারা পার্লামেন্ট, আর সেই পার্লামেন্টে দুটো তো কক্ষ থাকে, একটা নিম্ন কক্ষ একটা উচ্চ কক্ষ, আর রাষ্ট্রপতি থাকে। উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, নিম্ন কক্ষকে বলে লোকসভা। বা এমপিরা, যখন এই এমপি ইলেকশন হলো কিছুদিন আগে 2000, আমি ডায়মন্ড হারবারের প্রার্থী হয়েছিলাম, তাহলে এটা হচ্ছে লোকসভা কেন্দ্র। লোকসভাতে 545টা সিট থাকে, রাজ্যসভাতে কেন্দ্রের আইনসভার কথা বলছি, সেখানে 250টা মতো সিট থাকে, আর প্রেসিডেন্ট থাকে। এটা হচ্ছে কেন্দ্রের আইনসভা। রাজ্যের আইনসভা কি? তাহলে রাজ্যের আইনসভায় বিধানসভা 294টা এমএলএ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আর একটা নিম্ন লোকাল গভর্নমেন্ট আছে, পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েত বলি আমরা, পঞ্চায়েত ভিলেজ লেভেল বলা হয়, আর আপনার সমিতি ব্লক লেভেলে বলা হয়, আর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেলে বলা হয়। তাহলে আমাদের ভারতবর্ষের 3টি আপনার সরকার বলা যেতে পারে, একটা কেন্দ্র সরকার, একটা রাজ্য সরকার, একটা স্থানীয় সরকার। তাহলে এই স্থানীয় সরকার বা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের প্রতিনিধি হওয়ার জন্য আপনাদেরকে কেউ রুখতে পারবে না। সে আপনার ধর্ম মুসলিম হোক, খ্রিস্টান হোক, আপনার ব্রাহ্মণ হন, আপনি আম্বেদকারপন্থী হোক, আপনার ভোটে দাঁড়ালে, আপনাকে মানুষ ভোট দিলে আপনি কিন্তু জনপ্রতিনিধি হতে পারেন, অর্থাৎ রাজনৈতিকভাবে কোনো প্রতিবন্ধকতা নাই। তাহলে আপনাদের এই যে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষ 42% হয়েও আপনাদের মন্ত্রিত্ব নেই কেন? এমপির সংখ্যা কম কেন? আজকের পশ্চিমবঙ্গে 52টা এমপির মধ্যে 52টা মন্ত্রী রয়েছে মমতা ব্যানার্জির সরকারে। তাহলে 42% যদি করা হয় তাহলে 20 থেকে 22টা মন্ত্রী হওয়ার কথা। তাহলে মমতা ব্যানার্জির সরকারে মন্ত্রী কটা দিয়েছে? পূর্ণমন্ত্রী মাত্র একটা আছে, সিদ্দিকুল্লাহ আর ববি হাকিম। সিদ্দিকুল্লাহ সাহেব লাইব্রেরি মন্ত্রী, তিনি টোটাল এই 13 বছরে কি করেছেন? একটা মাত্র লাইব্রেরি করেছেন। তাহলে তার আউটপুটটা কি হলো? একটা লাইব্রেরি করেছেন আর তিনি মাইনে পেয়েছেন। তাহলে এই প্রায় 5.5 কোটি মুসলিম জনসংখ্যার প্রতিনিধি কি করলেন? সিদ্দিকুল্লাহ সাহেব একটা এমএলএ হিসাবে, মন্ত্রী, লাইব্রেরি মন্ত্রী হিসাবে বা জনশিক্ষা মন্ত্রী বলা হয় ওনাকে, তো একটা লাইব্রেরি করেছেন আর ওনার নিজের মাইনেটা পেয়েছে। আর ববি হাকিম হিন্দু কি মুসলিম আমি জানি না, তবে উনি সংবিধান বিরোধী লোক। তিনি যে কোনো ধর্মবিদ্বেষী লোক, এক ধর্মের সাথে অন্য ধর্মের সংঘর্ষ লাগাতে পছন্দ করে। উনি একটা বিবেকহীন, উনি একটা সংবিধান বিরোধী, একটা বিদ্বেষ মনোভাব ওনার মধ্যে রয়েছে। ইনি কিন্তু এনার মা হচ্ছে একজন নন মুসলিম, বাবা হচ্ছে মুসলিম। সুতরাং ওনার কি ধর্ম? উনি মন্দিরে যান, পুজো করেন, মানে এ সমস্ত কিছু করেন, আবার মসজিদে যায়, নামাজ পড়ে। আমি জানি না উনি ভিতরে কোন ধর্ম, সেজন্য আমি জানি না, উনি বলতে পারবেন ওনার কোন ধর্ম। তবে আমার সন্দেহ হয় ওনার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে, কারণ একটা মানুষ কখনো দুটো ধর্ম কখনো একসঙ্গে পালন করতে পারে না। সেজন্য ববি হাকিম হচ্ছে একটা ডিসপুটেড মানুষ বলে আমার মনে হয়। কারণ ভারতবর্ষ বা সংবিধান সেকুলার মানে কি? এর সেকুলার মানে আমি মসজিদে নামাজ পড়বো, ফের মন্দিরে গিয়ে পুজো করবো, এটার মানে সেকুলার না। এটা ভুল ব্যাখ্যা করছে ববি হাকিম। কারণ ববি হাকিম ডিসপুটেড, উনি একজন ধর্মবিরোধী লোক। সেকুলার মানে কি? যে রাষ্ট্রের সেকুলার ক্যারেক্টার বলতে বোঝায়, যেমন কি সেকুলার ক্যারেক্টার মানে রাষ্ট্র কোনো ধর্মের প্রতি, বিশেষ ধর্মের প্রতি বিশেষ ভালোবাসা প্রদর্শন বা বিশেষভাবে প্রমোট করবে না। রাজ্যে যতগুলো বা রাষ্ট্রে যতগুলি ধর্ম আছে
সমস্ত ধর্মের প্রতি সমানভাবে ব্যবহার করবে, একই গুরুত্ব দেবে, ইকুয়াল ইম্পর্টেন্স দেবে, তাকে বলা হয় আপনার সেকুলার। বা যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে সমান দূরত্বে থাকবে, অর্থাৎ ধর্মীয় ব্যাপারে সমস্ত ধর্ম থেকে দূরত্ব মেনটেন করবে, কোনো ধর্মকে গুরুত্ব দেবে না। কিন্তু মমতা ব্যানার্জির সরকার কি করছেন, উনি সেকুলার ক্যারেক্টার কিন্তু মেনটেন করতে পারছে না। ভারতীয় সংবিধানের 27 নম্বর ধারায় বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের যে দুটি তহবিল আছে, একটা রাজ্যের তহবিল, একটা কেন্দ্রের তহবিল, এই তহবিলে কিন্তু হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, শিখ বলুন, জৈন বলুন, সমস্ত ধর্মের মানুষেরা কিন্তু ট্যাক্সের টাকা দিচ্ছে। মমতা ব্যানার্জির কোষাগারে জমছে, আমাদের রাজ্যের কোষাগারে জমছে। মমতা ব্যানার্জি বলতে পারবেন যে এই টাকাটা, এই ট্যাক্স টাকা দিয়েছে এটা হিন্দু, এই টাকা দিয়েছে এটা মুসলিম, এই টাকা দিয়েছে খ্রিস্টান, এই টাকা দিয়েছে একজন জৈন, এই টাকা দিয়েছে শিখ? বলতে পারবে না। কারণ মানুষ টাকা দিয়েছে, জিএসটির মাধ্যমে টাকা দিয়েছে, ট্যাক্সের মাধ্যমে টাকা দিয়েছে, প্রফেশন ট্যাক্সের মাধ্যমে টাকা দিয়েছে, বাড়ির ট্যাক্সের মাধ্যমে দিয়েছে, জমির ট্যাক্সের মধ্যে দিয়েছে, জলকরের মাধ্যমে দিয়েছে, ইলেকট্রিকের মধ্যে দিয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু ট্যাক্সের টাকা জমা দিয়েছে মমতা ব্যানার্জির ভাঁড়ে বা রাজ্যের তহবিলে। সেই তহবিল থেকে মমতা ব্যানার্জি কী করছে, দুর্গা পুজোতে ক্লাবদেরকে টাকা দিচ্ছে কেন? তাহলে এটা মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে কি শুধু দুর্গা পুজোই হয়? এখানে কি বড়দিন হয়, করে না? খ্রিস্টানরা নাই এখানে? যারা আপনার বাবা আম্বেদকরপন্থী রয়েছে তারা বুদ্ধ পূর্ণিমা করে না? এখানে করম পুজো কি হয় না আদিবাসীদের? এখানে শিখ ধর্মের লোকরা পশ্চিমবঙ্গে নাই? এখানে মুসলিম ধর্মের লোকেরা নাই, তাদের ঈদ পালন করে না? তাহলে মমতা ব্যানার্জি কী করছে, গায়ের জোরে তিনি দুর্গা পূজার জন্য 85,000 টাকা ক্লাবে দিচ্ছে উৎসব পালন করার জন্য। এইটা কিন্তু ধর্মবিরোধী, এটা হচ্ছে সেকুলার বিরোধী। সেকুলার ক্যারেক্টার, রাজ্যের আমাদের যে সেকুলার ক্যারেক্টার, আমাদের ভারতীয় সংবিধানের মূল স্তম্ভ, এটা কোনোদিন পরিবর্তন করা যাবে না। বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্যাট ক্যান নট বি অ্যামেন্ডমেন্ট, এটা কখনো সংশোধন করা যাবে না, বেসিক স্ট্রাকচার সেকুলারিজমটা। অর্থাৎ তাহলে মমতা ব্যানার্জির উচিত কী ছিল, যে দুর্গা পুজোতে 85,000 টাকা করে দিচ্ছি, তাহলে ঈদেও টাকা দেওয়া উচিত ছিল ঈদ সেলিব্রেট করার জন্য। অনেক গরিব এরিয়াতে আছে যেখানে ঈদ সেলিব্রেট খুব একটা ভালোভাবে করা যায় না, সামান্য প্যান্ডেল ট্যান্ডেল করে, বা গরিব মানুষরা থাকে, অনেক টাকাটা কাজে লাগতো অনেক পিছিয়ে পড়া মুসলিম এরিয়াতে বা আদিবাসী এরিয়াতে, যেখানে বুদ্ধ পূর্ণিমা হয়, বা বৌদ্ধিস্ট ধর্মের মানুষগুলো রয়েছে, বা যেখানে খ্রিস্টান ধর্মের মানুষগুলো রয়েছে, বড়দিন পালন করতে পারে না, টাকা পয়সার অভাব। আবার যেখানে শিখ ধর্মের মানুষ রয়েছে, জৈন ধর্মের মানুষ রয়েছে, আম্বেদকরপন্থীরা রয়েছে, তাহলে তাদের কিন্তু টাকা দিল না, দিল কে? দুর্গা পূজার জন্য। অর্থাৎ নিজের ধর্মকে উৎসাহ দেওয়ার জন্য জনগণের সমস্ত ধর্মের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে তিনি কিন্তু প্রমোট করছে, যেটা ভারতীয় সংবিধানের 27 নম্বর ধারায় বলা হয়েছে যে স্টেট ক্যানট প্রমোট the any particular religion with by the tax of the general people। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে কখনো কিন্তু তিনি নির্দিষ্ট ধর্মকে প্রমোট করতে পারবে না। তাহলে মমতা ব্যানার্জি এটা করছে, তার হাত দিয়ে গায়ের জোরে করছে। আর কি করছে না, এখানে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি পুরোহিতদের বেতন দেয় বা একটা ভাতা দেন, মাওলানাদের একটা ভাতা দেয়। মাওলানাদের ভাতা দেওয়ার একটা কারণ আছে, পুরোহিতদের ভাতা দেওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি সেই বিষয়ে বলছি না। তাহলে এখানে যারা শিখ ধর্মের মানুষ আছে, তাদের যারা রিলিজিয়াস বা পায়াস ব্যক্তি আছে, ধর্মীয় ব্যক্তি, তাদের কেন বেতন দেওয়া হচ্ছে না? যারা আদিবাসী সম্প্রদায় রয়েছে, বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধিস্ট কালচারের মানুষ, তাদের যারা মঙ্ক রয়েছে, সন্ন্যাসী রয়েছে, তাদের কেন টাকা দেওয়া হয় না? খ্রিস্টান ধর্মের মানুষ যারা ফাদার বা সিস্টার আছে, যারা রিলিজিয়াস অ্যাক্টিভিটি করে, তাদের কেন টাকা দেওয়া হচ্ছে না? তাহলে মমতা ব্যানার্জি নিজের খেয়াল খুশি মতো এই সমস্ত কাজকর্ম চলে যাচ্ছে। তাহলে এটা কাউন্টার করার কেউ নেই, বিরোধী নেই, বিরোধী শূন্য, যার ফলে যাচ্ছে তাই মনে করছে, নিজের জমিদারি করছে, বাপের জমিদারি মনে করছে মমতা ব্যানার্জি। তাহলে এটা ভারতীয় সংবিধান বারবার এই মমতা ব্যানার্জি একজন ব্রাহ্মণ ঘরের মহিলা হয়ে বারবার লঙ্ঘন করছে। তাহলে এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, প্রতিবাদ করা উচিত। যে ভারতীয় সংবিধানের 27 নম্বর ধারায় কি বলেছে, যে ট্যাক্স বাই দ্য পিপল, যে জনগণের দ্বারা যে টাকাটাও ট্যাক্স হিসাবে আসে, সেই টাকা দিয়ে স্পেসিফিক কোনো নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা যাবে না। মমতা ব্যানার্জি দুর্গাপুজো করে স্পেশালি এটা প্রমোট করছে। তাহলে মমতা ব্যানার্জি দুর্গাপুজোয় টাকা দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে আপনাদের ঈদে দেওয়া উচিত, খ্রিস্টানদের বড়দিনে দেওয়া উচিত, শিখদের গুরুদুয়ার যে
গুরুদুয়ারে যে সমস্ত গুরু রয়েছে তাদের বার্থডে সেলিব্রেশন হয় সেগুলোতে দেওয়া উচিত, আম্বেদকারের জন্মজয়ন্তীতে দেওয়া উচিত, বুদ্ধ পূর্ণিমার দিনে দেওয়া উচিত, খ্রিস্টানদের বড়দিনে দেওয়া উচিত, আদিবাসীদের করম পুজোতে দেওয়া উচিত। তাহলে তখন বলবো রাষ্ট্র রাজধর্ম পালন করছে। কিন্তু এখানে মমতা ব্যানার্জি নিজ ধর্ম পালন করছে, খ্রিস্টান, মুসলিম, শিখ, জৈন সবার জনগণের টাকা নিয়ে। এটা কিন্তু ভারতীয় সংবিধানের 27 নম্বর আর্টিকেলের বিরোধী। এটা কারণ কি? কারণ এখানে ব্রাহ্মণ রাজত্ব চলছে। পরিষ্কার দেখেছেন যে কংগ্রেসের সময় ব্রাহ্মণরা সংখ্যায় কম হয়ে পুরো রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল। বামেদের সময় জ্যোতি বসুর আমলে প্রায় 81% ব্রাহ্মণ ছিল তার মন্ত্রিসভায়। এবং দুঃখের বিষয় সেই সময় একজন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষের কোনো প্রতিনিধিত্ব ছিল না। এবং মুসলিমদের সংখ্যা আজকে পশ্চিমবঙ্গে দেখুন প্রায় অফিসিয়ালি 40 থেকে 42%। সেখানে কিন্তু মন্ত্রিত্ব কোথায়? অর্থাৎ সেই জন্য বারবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে, মজনুর লস্কর বলে যে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। সংখ্যার অনুপাতে যদি না প্রতিনিধিত্ব থাকে তাহলে কি হবে? এখানে মিসম্যানেজমেন্ট হবে, দুর্নীতি হবে, কারাপশন হবে, দলবাজি হবে, পার্টিবাজি হবে। এটা পশ্চিমবঙ্গের কালচার হয়ে দাঁড়িয়েছে। কেউ কারো দায়িত্ব নেবে না, সবাই টাকা ঝাড়া করবে। যেমন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, ভাইপো, কয়লা কেলেঙ্কারি, কত কিছু কেলেঙ্কারি হচ্ছে, কেউ বলছে না। সিবিআই, সিআইডি টাকা দিয়ে ম্যানেজ করে নিচ্ছে। অনেক সময় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত ম্যানেজ হয়ে যাচ্ছে আজকের দিনে। এটা স্বাভাবিক, কারণ এই কাউন্টারে বা বিরোধীরা যারা রয়েছে, বিরোধীরা এই যে 85% আদিবাসী, মুসলিম, শিডিউল কাস্ট, এদের কোনো দল নাই। একটা খুশির বিষয়, রিসেন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি করেছে নওশাদ সিদ্দিকী স্যার ও আব্বাস সিদ্দিকী সাহেব। তাদেরকে গভীর হৃদয় থেকে ভালোবাসা জানাই, তাদের বুদ্ধিকে স্যালুট জানাই। এই পিছিয়ে পড়া পিছড়ে বর্গের জন্য একটা রাজনৈতিক দল করেছে। আমরা সেখানে রাজনীতির কথা বলতে পারি, চর্চা করতে পারি। হ্যাঁ, আমাদের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা পাওয়ার চেষ্টা করে যাচ্ছি। এর জন্য দুই ভাইকে আমার গভীর হৃদয় থেকে ভালোবাসা জানাই। লক্ষ লক্ষ কোটি কোটি তাদেরকে কি বলবো, মন থেকে ভালোবাসা জানাই তাদেরকে। এই গরিব মানুষদের, পিছিয়ে বর্গ মানুষদের জন্য একটা রাজনৈতিক প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্ম করেছে, তাদেরকে ভালোবাসা জানাই। তাহলে এটা করেছে, তাহলে আমাদের কি করতে হবে? ভারতীয় সংবিধানে বলা হচ্ছে প্রত্যেকটা মানুষের সমান ভোট। আমরা প্রায় আমাদের বাপদাদারা ভোট দিয়েই যাচ্ছে, আর আমরা তত গরিব হয়ে যাচ্ছি। আমাদের মান সম্মান দিনের পর দিন কমে যাচ্ছে। থানাতে যাচ্ছে, থানা অভিযোগ নেওয়া হচ্ছে না, বলে না অভিযোগ নেওয়া হবে না। হ্যাঁ ভাই, আমি থানার অফিসারদেরকে জিজ্ঞাসা করি, তুমি আইপিসি, সিআরপিসি পড়েছো ভাই? তুমি অফিসার হয়ে গেলে, হ্যাঁ বলো তো দেখি এফআইআর এর বিষয়ে কি লেখা রয়েছে সিআরপিসিতে? চুপ করে থাকে। আজ বইটা পড়েছো একবার ভাই? ওই বইটা পড়ে তো তোমার তো অফিসার হতে হয়েছে। তুমি পরীক্ষা কি ফেল করেছিলে? সিআরপিসিতে কি বলা হয়েছে? এফআইআর ক্যান বি লজ বাই রিটিন অর বাই ওরাল। মৌখিকভাবে আর লিখিতভাবে একটা এফআইআর করা যায়। তুমি এফআইআরই নেয় না, যে কিছুই লেখে না, বলছে না চলে যাও। ওই কে আছে চার দোকানে বসে, কোন একটা হারামজাদা বসে আছে, সেই হারামজাদা যদি বলে দেয় তবে তোমার একটা লেখাটা নেওয়া হবে, এফআইআর নেওয়া হবে। আরে ভাই, থানার মতো আর চলে না। কারণ কি হচ্ছে? কটা হারামজাদা পুষে রেখেছে, সেই আমাদের কটা হারামজাদা পুষে রেখেছে, এই হারামজাদারা বলে দিলে তবে এফআইআর হবে, তবে জিডি হবে, তবে আপনার পুলিশ নেবে। ঠিক হসপিটালে যান, আপনার বিনা চিকিৎসায় মারা যাবেন। যে চিকিৎসা হবে ভুল চিকিৎসা হবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। আজকের রাজ্যে দেখেছেন কোনো নিরাপত্তা নেই। হ্যাঁ, এবার সাধারণ মানুষের, এরা কলকাতায় বসবাস করে, এই সমস্ত মহিলাদের বা বোনেদের, যা দিদিদের, তাদের যে এত কষ্ট করে একটা ওই এমডি পড়ছে, ভাবা যায় কত মেরিট। এরা কত দুর্লভ সম্পদ, রেয়ার রিসোর্স অফ, মানে এটাকে বলা হয় একবারে দুর্লভ সম্পদ। যারা এমডি পড়ছে তাদের সম্পদের মানে কি বলবো, খুব রেয়ার হয় আমাদের দেশে বা রাজ্যে। সেই সম্পদ, সেই মহিলা, তাকে কিন্তু ধর্ষণ করে প্রায় মেরে দেওয়া হলো। হ্যাঁ, আগে ধর্ষণ হয়েছে না পরে মারা হয়েছে? পরে ধর্ষণ হয়েছে না আগে মারা হয়েছে? তাহলে কলকাতার বুকে আরজি কর, ভাবা যায়? তাহলে কেউ আছে সুরক্ষিত নেই? কেন সুরক্ষিত নেই? কারণ আপনি ঘুমিয়ে আছেন, এখনো ঘুমিয়ে আছেন। আপনার রাজনৈতিক চেতনা নাই। আপনি অন্যের হয়ে ভোট করান, আপনি লাঠিয়াল হয়ে আছেন,
আপনি নিজের ঝান্ডাটা আগে ধরেননি, আপনার ঝান্ডাটাকে আপনাকে ধরতে হবে। আপনার রাজনৈতিক চেতনার মধ্যে দিয়ে আপনাকে আসতে হবে। পাশের বাড়িকে রাজনৈতিক সচেতনতা করুন, বৃদ্ধি করুন। যে 5% ব্রাহ্মণ যদি 15টা দল চালাতে পারে পশ্চিমবঙ্গে, আমরা 42% মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমাদের রাজনৈতিক দল নাই কেন? আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটা একটা ভালো দল, আপনারা এই দলে জয়েন করতে পারেন। যদি না পছন্দ হয় অন্য একটা রাজনৈতিক দল করুন। রাজনৈতিক চেতনাটা প্রয়োজন। পশ্চিমবঙ্গে আগামী দিনে আপনাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য আপনার রাজনৈতিক চেতনা অবশ্যই প্রয়োজন। আজকে যদি আপনি ঘুমিয়ে যান, আপনার ভবিষ্যতের যে প্রজন্ম আসছে বা আপনার নাতিপুতি, আপনার ছেলে মেয়ে আসছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। আজকে যদি আপনি রাজনৈতিকভাবে এক পায়ে এগিয়ে যান, তাহলে আপনার আগামী প্রজন্ম আরো এক পায়ে এগিয়ে যাবে। এইভাবে এক পায়ে এগুতে এগুতে একদিন আমরা সাম্য আসবে। যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি হবে। তাহলে আজকে দেখেছেন কাউন্টারে কেউ নেই। 5% ব্রাহ্মণ, তারা কংগ্রেস পার্টি গঠন করে দেশ চালিয়েছে, রাজ্য চালিয়েছে 1952 সাল থেকে 71 সাল পর্যন্ত। আবার বামেরা, জ্যোতি বসু একজন ব্রাহ্মণ, তার মন্ত্রী পরিষদ ছিল 81% ব্রাহ্মণ। তাহলে 5% মানুষ। তাহলে এদের মধ্যে জোট বন্ধন, গাঢ় বন্ধন, এদের মধ্যে সহযোগিতা, সম্প্রীতি, ভালোবাসা কিন্তু বিদ্যমান। তাহলে আমরা 42% মুসলিম সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষ, আমাদের মধ্যে আমরা, অথচ এখানকার ভূমিপুত্র, আমাদের ডিএনএ এক, আমাদের জিন এক, আমরা একই মায়ের সন্তান কোনো একটা সময় ছিলাম। তাহলে আমরা কেন এদের মধ্যে, এদের পাল্লায় পড়ে নিজেদের মধ্যে ভেদাভেদ করব? সেই জন্য আমি বারবার বলি, এই পশ্চিমবঙ্গের মূল নিবাসী বলতে বোঝায় আদিবাসী, সংখ্যালঘু বলবো না, আদিবাসী, মুসলিম এবং শিডিউল ট্রাইব। এদের জিন এক, এদের পিতামাতা এক, পূর্বপুরুষ এক, এবং এদের জিন এবং এদের ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে এরা এই পশ্চিমবঙ্গের বা এখানকার ভূমিপুত্র। তাহলে ভূমিপুত্রদের সংখ্যা কত? 85%। আজকের 85% থেকে মন্ত্রী হওয়ার কথা ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার কথা, পুলিশ মন্ত্রী হওয়ার কথা, অর্থমন্ত্রী হওয়ার কথা। তাহলে 85% কখনোই গুরুত্বপূর্ণ মন্ত্রী হয় না। একটা আত্রা হয়, সে কানাই কাটা, পোকা, ঘেও, এই সমস্ত মন্ত্রী তৈরি হয়েছে। তাপ্পি দেওয়া মন্ত্রী, খোঁড়া মন্ত্রী, পাতি মন্ত্রী, এইসব মন্ত্রী হয়। বললে আজকের পশ্চিমবঙ্গে দেখুন, আপনার চোখের সামনে মমতা ব্যানার্জি 7টা মন্ত্রিত্ব নিয়ে চলছে, আর একজন ব্রাহ্মণ মহিলা চন্দ্রিমা ভট্টাচার্য 5টা মন্ত্রিত্ব নিয়ে চলছে, 2টো মহিলা 12টা মন্ত্রিত্ব নিয়ে চলছে পশ্চিমবঙ্গে। তাহলে যা রাজ্যের 12টা তো বেঁধে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সব তো চৌপাট হয়ে গেছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একদিন মমতা ব্যানার্জি চালাচ্ছে। উনি কি বোঝেন? 70 বছরের বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, সে পুলিশ মন্ত্রী চালাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী চালাচ্ছে, আপনার ভূমি সংস্কার মন্ত্রী চলছে। এটা কে চালাচ্ছে? কারা চালাচ্ছে? অনাহালে, অনাবৃত অবস্থায় এই মন্ত্রিত্ব, এই ডিপার্টমেন্টগুলো রয়েছে। 70 বছর তার বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, সে কিভাবে চালাবে? আজকের আমরা দেখছি, মানে গ্রামে হয় খেলা হয় না, যে মাঝে মধ্যে ওই ভাল্লুক খেলা দেখায়, সব ছেলেরা ঘিরে ধরে, ঠিক এমনি ভোটের সময় এরা উৎসবের মতো কিছু টাকা ছড়ায়, মদ দিয়ে দেয়, কিছু গুন্ডাগিরি করে, কারোর নামে কেস আছে, পুলিশ ভয় দেখায়, এভাবে ভোট ম্যানেজ করছে। আদিবাসী এরিয়াতে, মুসলিম এরিয়াতে, শিডিউল ট্রাইব এরিয়াতে একবার ঘুরে দাঁড়ান। আরে আমাদের নওশাদ সিদ্দিকী বারবার বলছে জেল আসবে, পুলিশে যাবেন। পশ্চিমবঙ্গে টোটাল যে জেলখানা আছে, কত জেলখানাতে কতজন লোক ধরে? 25,000 লোক থাকে। 25,000-এর বেশি ক্যাপাসিটি নাই পশ্চিমবঙ্গে জেলখানা। তো একদিন জেল ভরো আন্দোলন করলে হয়। আদিবাসী ভাই, সংখ্যালঘু মুসলিম ভাই আর শিডিউল ট্রাইব যারা আছে, 25% মানুষ আসুন না, একদিন জেল ভরা আন্দোলন খেলি, সবাই মিলে জেলে ভরে যাই। আমরা আছি তো এখানে প্রায় 10 কোটি মানুষ, তার মধ্যে 25,000 জেলের ক্যাপাসিটি। একদিন জেলে ভরা আন্দোলন করি, জেলে ধরে নিয়ে যাচ্ছে না, 25,000-এর বেশি তো জেলে থাকা যাবে না। তারপর তো কোনো জায়গায় ফাঁকা ঘরে বা ফাঁকা মাঠে রাখতে হবে। একদিন নামি আমরা, আসুন, আমাদের ক্ষমতাটা তো বোঝাতে হবে রাজনৈতিকভাবে। তাহলে ভয় পাবার কিছু নেই, ভয় পাবার কিছু নেই, কারণ আমাদের মানুষের জীবন একবারে, আমরা এই দুনিয়াতে এসেছি, এরপর মারা গেলে আমরা কে কোথায় যাব, আপনারা যে যার ধর্মে বিশ্বাস অনুযায়ী আপনারা শেষে এখানে পৌঁছে যাবেন, কোনো অসুবিধে নেই। তাহলে আজকের আমরা কি হয়েছি? আমরা মূল নিবাসী, আমরা আজকে রাজনৈতিকভাবে পরাধীন। রাজনৈতিকভাবে যদি পরাধীন হয়ে যায়, একটা কথা বলে আমাদের বয়স্ক লোকেরা বলতো, যে জাতির দল নাই সে জাতির বল নাই,
যে জাতির রাজা নাই সে জাতির মান নাই। পশ্চিমবঙ্গে মুসলিমদের রাজা নাই, মুসলিমদের বল নাই, মানও নাই। পশ্চিমবঙ্গে মুসলিমদের দল নাই, তা বল নাই। আদিবাসীদের রাজা নাই, আদিবাসীদের মান নাই। শিডিউল ট্রাইবদের মান রাজা নাই, তাদের মান নাই। শিডিউল ট্রাইবদের দল নাই, তাদের মান নাই। মুসলিমদের দল নাই, মুসলিমদের বল নাই। মুসলিমদের রাজা নাই, মুসলিমদের মান নাই। এটা পরিষ্কার কথা। ব্রাহ্মণদের রাজা দল আছে, তাদের বল আছে। ব্রাহ্মণদের রাজা আছে, তাদের মান আছে। এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, এ তো রাজতন্ত্র না, এটা গণতন্ত্র। গণতন্ত্রে ক্ষমতা দখল করতে গেলে আপনাকে দল তৈরি করতে হবে, নির্বাচন জিতে আসতে হবে। আমাদের লোকজন নিয়ে এরা ভোটে জিতে আসে। আর দুঃখের বিষয়, সচেতনতা, রাজনৈতিক সচেতনতা আমাদের মধ্যে কম, যার ফলে আমাদের ঘরের ছেলেমেয়েরা আজকের বাইরের রাজ্যে গিয়ে তাদের পেটের খিদা মেটাবার জন্য গিয়ে কাজ করতে হচ্ছে, নিজের রাজ্যে কাজ নাই। আরে কর্মসংস্থানের পরিবেশটা তৈরি করতে হবে কি? আজকের আমাদের নিজের হাতে ক্ষমতা রাজনৈতিকভাবে তুলে নিতে হবে, এগিয়ে আসতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে যেখানে আছেন জয়েন করুন, ভিডিওটি শেয়ার করুন, সবাইকে বলুন আপনি যদি রাজনীতি থেকে দূরে থাকেন, আগামী দিনে আপনার সন্তানদেরকে এনপিআর এনআরসি করে জেলে ভরে পচিয়ে মারা হবে। আসামে যেমন করেছিল এনপিআর এনআরসি করে। আপনি রাজনৈতিকভাবে সচেতন হয়ে যান, এনপিআর এনআরসি করতে পারবে না। যেদিন এনপিআর এনআরসি করবে আমরা রাস্তায় নামবো, জেল ভরো আন্দোলন করবো, দেখি এনপিআর এনআরসি কীভাবে করে। সেদিনকে যদি আমরা কিছু লোক নামে আর কিছু লোক যদি ঘরে থাকি, তাহলে কি হবে? যারা নামবে তাদেরকে জেলে ধরে নিয়ে যাবে। আর যদি সবাই নামি একসঙ্গে, তাহলে কাউকে জেলে ধরতে পারবে না। কত পুলিশ আছে, পারবে না আমাদের কাছে। তাহলে আমাদের রাজনৈতিক চেতনা বাড়াতে হবে। মুসলিম সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা বাড়াতে হবে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। প্রতিটি মানুষের ভোটের ভ্যালু সমান। হ্যাঁ, এখানে ভোটের ভ্যালু ব্রাহ্মণ বলে তাকে 2 করা হয়নি, মুসলিম বলে তাদের ভোটের ভ্যালু 1 করা হয়নি, আদিবাসী বলে তাদের ভোটের ভ্যালু হাফ করা হয়নি, শিডিউল কাস্ট বলে ভোটের ভ্যালু তাদের 3 করা হয়নি। সবার ভোটের ভ্যালু সমান দেওয়া হয়েছে। তাহলে আপনারা দল করতে পারছেন না, যার ফলে বারবার অন্যের হয়ে লাঠিয়ালিগিরি করেছেন, অন্যের গাছ থেকে পাখি পেড়ে দিয়েছেন। সেই পাখি পাড়তে গিয়ে আপনাদের বাপদাদাদের কোমর ভেঙে গেছে, হাত ভেঙে গেছেন। আপনারাও সেই কাজ করছেন, অন্যের হয়ে পাখি পেড়ে দিচ্ছেন। আর তারা নিচে আছে, পাখিটা ঝপাস করে নিয়ে তারা ঘরে চলে যাচ্ছে। আপনাদেরকে পাখি পাড়ার কাজে লাগিয়েছে, অর্থাৎ আপনাদেরকে লাঠিয়াল করে রেখেছে। হ্যাঁ, ভোটের সময় আসছে, আপনাদের বুক চাপড়ে দিচ্ছে, এই ভাই আজকে এই পার্থকে মন্ত্রী করতে হবে, এই যুবরাজকে এখান থেকে জেতাতে হবে, এই মমতাকে প্রধানমন্ত্রী করতে হবে। তুই বলে না ভাই, এই রাজ্জাক তুই আজকের এমএলএ হয়ে যা, এই শ্যামল সোরেন তুই আজকের মুখ্যমন্ত্রী হয়ে যা, তুই আজ পুলিশ মন্ত্রী হবে না। ওদেরকে বলবে, ওরা আসবে বেশ মজা করে, বলে এই দিদিকে জেতাতে হবে, এই এখানে সাইনিকে জেতাতে হবে, এই এখানে যুবরাজকে জেতাতে হবে। এরা কারা? এটা তো ব্রাহ্মণ শ্রেণীর মানুষ, এদের সংখ্যা তো 5%। তাহলে এরা একটা উৎসব আকারে নিয়েছে। এদের কাছে ভোটটা একটা উৎসব। আমরা সেই উৎসবেও উৎসব ভাবি। ভোট হচ্ছে মানুষের বেঁচে থাকার অধিকার প্রয়োগ করা হয়। কিভাবে তার আগামী 5টা বছর তার জীবন জীবিকা কিভাবে নির্বাহ হবে, সেই ভোটাধিকার প্রয়োগ করা হয় ভোটের মাধ্যমে। আজকের আমরা উৎসব, ভোট মানে উৎসব মনে করি। উৎসবে ওদের কাছে উৎসব, কারণ ওরা জিতলে কেউ না কেউ জিতবে। একজন ব্রাহ্মণ হারলে আরেকজন ব্রাহ্মণ জিতে যাবে। কিন্তু আপনি কি করছেন দিনের শেষে? আজকে দেখুন মমতা ব্যানার্জি ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তার বিরুদ্ধে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেও ব্রাহ্মণ, সেও নিজেকে বলে আমি ব্রাহ্মণ। মমতা ব্যানার্জি বলে আমিও ব্রাহ্মণ, আমিও কি শুভেন্দুর থেকে ও যদি মন্ত্র জানে আমিও মন্ত্র জানি। শুভেন্দু বলে আমিও মন্ত্রও জানি। তাহলে ব্রাহ্মণের লড়াই হচ্ছে। এ ভাই, আমরা আদিবাসী, আমরা মুসলিম, আমরা শিডিউল ট্রাইব, আমরা তাহলে কারা? আমরা 85% টাকাই 16 আনা 12 আনা তো আমরাই। তাহলে 12 আনা ফেলিয়ে লবণ চুষি, ওরা আমাদেরকে লবণ চুষ খেতে দেয় ভোটের সময়, তোমরা লবণ চষো। আমরা কি করছি দেখো, আমাদের প্রচার করো, আমাদের জন্য ভোট দাও, আমাদের জন্য বুথ জ্যাম করো, আমাদের জন্য র্যাগিং করো, আমাদের জন্য তোমার ভাই যে বিরোধী দল করছে তাকে পেটো, তার জমি দখল করে নাও, তার পুকুরে বিষ দিয়ে দাও, তার গাছপালা ছিঁড়ে দাও, ভেঙে দাও। আরে ভাই, কার জন্য করছি, কে করছে, কেন করছি, এগুলো তো আমরা প্রশ্ন করছি না। কারণ ওরা একটা লবণ চুষ দিয়ে দিয়েছে যে ভাই তুই এটা করতে পারলে তুই একটা পঞ্চায়েতের সদস্য হয়ে যাবি, তুই একটা প্রধান হয়ে যাবি, তুই তোর ভাইকে মেরে আয়, তোর ভাই আইএসএফ করছে, হ্যাঁ বিরোধী দল করছে, ওকে মার, ওর পুকুরটা ভেঙে দে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না যে 500 টাকার লোভে বা 1000 টাকার লোভে আমার
সামাজিক অবস্থান, আমার রাজনৈতিক অবস্থান, আমার অর্থনৈতিক অবস্থান তার হাতে দিয়ে দিচ্ছি। এই 500 বা 1000 টাকার লোভে কখনো কখনো মদ দিয়ে, কখনো কখনো টাকা দেয়। ওদের কাছে উৎসবে ওরা টাকা ছড়াচ্ছে, অল্প কিছু মদ ছড়াচ্ছে, আমরা ভাবছি হেভি হচ্ছে, দাদা দিদি হেভি দিচ্ছে। তাহলে আমরা আমাদের ভাইদেরকে মারছি, আমাদের ভাইদেরকে হত্যা করছি, আবার ওই পুলিশের কেসে ওরাও করছে। তাহলে দুই ভাই কিন্তু কেসে আমরা পুলিশের থানাতে ফেসে গেলাম। এবার ওরা বললো যে এরা দুজন গন্ডগোল করছে, দুজনের নামে কেস হলো। আলটিমেটলি কি হলো? আমরা আমাদের দ্বারাই নির্যাতিত হলাম, বুদ্ধিটা কিন্তু ওরা দিল। আমরা আমাদের দ্বারাই শোষিত হলাম, নির্যাতিত হলাম, আমরা আমাদের দ্বারাই অত্যাচারিত হলাম। এই বোধটা যতদিন না হবে, এই বোধটা খুব তাড়াতাড়ি প্রয়োজন। রাজনীতি করুন, রাজনৈতিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করুন, এমন কোনো কথা নয়, আপনারা অন্য দলও করতে পারেন। রাজনীতিটা অবশ্য প্রয়োজন। রাজনীতি থেকে যত দূরে অনেক আমি লোকের কাছে শুনতে দেখেছি, মুসলিম সম্প্রদায়ের মানুষ, আদিবাসী বলছেন না রাজনীতি বাবা খুব বাজে বিষয়। আরে রাজনীতি বাজে বিষয় নয়, রাজনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি বিষয় বা কিছু থেকে থাকে সেটা রাজনীতি। রাজনীতি সমস্ত আজকে ভারতীয় সংবিধানে প্রায় 450টি আর্টিকেল আছে, মানে 450টি প্যারাগ্রাফ আছে বিভিন্ন বিষয়ে। তার মধ্যে মাত্র একটা বিষয় আছে ধর্মের বিষয়। একটা লেখায় 450, তাহলে 449টা বিষয় তো রয়েছে। সেই 449 বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার লিভিং স্ট্যান্ডার্ড, আপনার বেঁচে থাকার অধিকার, আপনার সামাজিক মর্যাদা, আপনার অর্থনৈতিক মর্যাদা, আপনার রাজনৈতিক ক্ষমতা দখল সব কিন্তু এই নির্বাচনের মাধ্যমে হয়। এটা কিন্তু উৎসব নয়। আপনি আগামী 5 বছর আপনার রাজনৈতিক ক্ষমতা, আপনার সামাজিক মর্যাদা, আপনার অর্থনৈতিক ক্ষমতা কতটা পাবেন তার উপর নির্ভর করছে আপনার এই নির্বাচনে ভোট। আমরা ভাবি না বছরে ভোট দিতে হয়, ভোট দিয়ে যায়। যে পরিযায়ী শ্রমিক ভাইরা তারা রাজ্যের বাইরে থাকছে, 50 লক্ষ আজকের দিনে পশ্চিমবঙ্গে থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়, তারা এসে ভোট দিয়ে চলে যায়। কাদের ভোট দিচ্ছে তারাই জানে। ভোটের সময় তাদেরকে বিভিন্ন ধরনের গান বাজনা ফিস্টিতে মেতিয়ে দেওয়া হয়। তারা ভাবছে এরে ভাই এই পঞ্চায়েতের প্রধান আমাকে দিয়েছে রে, পিকনিক করতে দিয়েছে, এইবার আইএসএফ আছে, আইএসএফের মেরে হাড়গোড় ভেঙে দেবো। আরে ভাই তুমি তোমার অস্তিত্বের বিরুদ্ধে লড়াই করছো, তুমি আত্মঘাতী লড়াই করছো, এটা বুঝে যাও। আর এই ভিডিওটি যারা দেখছেন শুধু দেখবেন না, এগুলো শেয়ার করুন। এটাও একটা রণকৌশল, একটা যুদ্ধের প্রচার। প্লিজ আপনারা এই ভিডিও দেখলে হবে না, আপনারা শেয়ার করুন এবং অন্যদেরকে শেয়ার করতে বলুন, তবে এটা প্রচার হবে। শুধু জানলে হবে না, আপনার একা দ্বারা বিপ্লব হবে না। সমস্ত মানুষ যখন একই কথা একই সুরে বলবে তবে রাজ্যে বিপ্লব করবে, আদারওয়াইজ বিপ্লব করবেন না। যারা যারা দেখছেন প্লিজ এগুলো শেয়ার করবেন। পাশের মানুষকে, পাশের বন্ধুকে, পাশের ভাইকে, পাশের কাকাকে বলুন আপনি ধর্ম করুন, আপনি কর্ম করুন, কিন্তু রাজনীতিটাও চর্চা করুন। পেপারটা পড়ুন, ম্যাগাজিন দেখুন, বিভিন্ন ভিডিও দেখুন। সবাই আজকাল মোটামুটি সোশ্যাল মিডিয়ার দৌলাতে কিন্তু খবর টবরগুলো পাচ্ছে। তাহলে আজকের আমাদের পশ্চিমবঙ্গের অবনতির পিছনে, যদি মুসলিমদের অবনতির পিছনে দায়ী আমরা নিজেরাই। রাজনৈতিকভাবে সচেতন হয়নি, আমরা দল গড়তে পারিনি। কারণ দল 5% ব্রাহ্মণ যদি 15খানা দল চালায়, দেখুন বিজেপি দল এরাই চালায় 5% ব্রাহ্মণ, সিপিএম দল এরাই চালায়, আরএসপি চালায়, ফরওয়ার্ড ব্লক চালায়, সমস্ত 5% ব্রাহ্মণ এরা কিন্তু দলটা চালায়। আর আজকে 42% মুসলিম সম্প্রদায়ের মানুষের একটা দল করেছে। লাখ লাখ শুক্রিয়া দুই ভাইকে, নওশাদ সিদ্দিকী স্যার ও আব্বাস সিদ্দিকী স্যারকে। আপনারা যারা যারা ভিডিও দেখছেন, নওশাদ সিদ্দিকী স্যারের দল যদি নাও পছন্দ হয় কোনো অসুবিধে নেই, আপনারা কিন্তু দল করুন, রাজনীতি আলোচনা করুন, চর্চা করুন। অনেকে বলে রাজনীতির চর্চা আমাদের বিষয় নয় ভাই, ইচ্ছা করে এইভাবে তৈরি করা হয়েছে স্বাধীনতার পর, রাজনীতি থেকে আপনাদেরকে দূরে রাখার জন্য, দূরে সরিয়ে রাখার জন্য। পরবর্তী প্রজন্ম যাতে আপনাদেরকে দাস বানানো যায়, আপনাদের ছেলেমেয়েদেরকে লেবার বানানো যায়, আপনাদের ছেলেমেয়েদের জীবনের মান একেবারে দাসে পরিণত করা যায়, সেজন্য আপনাদেরকে বলা হয় রাজনীতি আপনাদের বিষয় না বা রাজনীতি এরকম নয়। আপনারা আসুন, সৎ মানুষরা রাজনীতিতে আসুন। সৎ মানুষ রাজনীতিতে কোনো চালাকি দরকার নেই, জ্ঞান বুদ্ধি বেশি লাগে না রাজনীতি করতে। রাজনীতি করতে গেলে সৎ হলেই হবে। রাজনীতির প্রধান শর্ত সৎ মানুষ যদি আসে, তার শিক্ষা দীক্ষা কিছু দরকার নেই, বাট সে যদি সৎ হয়ে যায়, তার দ্বারা রাজনীতিতে সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন দরিদ্র মানুষের পক্ষে সহায়ক হয়। আর পশ্চিমবঙ্গে বেশিরভাগ দরিদ্র হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ। এবং শুধু তাই নয়, ইসলাম ধর্মে বলেছে যে রাজনীতি করা সুন্নত।
রাজনীতি চর্চা করতে হবে। আপনাদের নবী বা আমাদের নবী তিনি রাজনীতি বিষয়ে অনেকটা চর্চা করেছেন। তিনি শ্রেষ্ঠ রাষ্ট্রবিদ বলা হয়, রাষ্ট্র বিশেষজ্ঞ বলা হয়। তাহলে আপনাদের রাজনীতি করা তো সুন্নত, রাজনীতি সুন্নত নয় কেন? অবশ্যই রাজনীতি সুন্নত। তাহলে আপনার মসজিদে নামাজ পড়লে যেমন আপনার সুন্নত আদায় হয়, ঠিক রাজনীতি করুন, হকের রাজনীতি করুন, ন্যায় নিষ্ঠার রাজনীতি করুন, এটাও সুন্নত পাবেন। আশা করি ভালো লাগলো সবার। যাদের যাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন বিষয়ে আলোচনা করলে ভালো হয়। আর ভিডিওটি প্লিজ শেয়ার করে দিন, ভালো লাগবে। থ্যাংক ইউ।